তেল থাকবে মধ্যপ্রাচ্যের হাতে আর নিরাপত্তা থাকবে আমেরিকার হাতে। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো শুধু তেল বিক্রি করে ধনী হয়নি, তারা তাদের নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি, এমনকি অর্থনৈতিক স্থিতিশীলতার বড় অংশটাই আমেরিকার উপর ভরসা করে গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের আকাশে যে এয়ার ডিফেন্স সিস্টেম, সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা প্রযুক্তি, এসবের বড় অংশই এসেছে আমেরিকার কাছ থেকে। এক কথায় বলা যায়, মধ্যপ্রাচ্যের অনেক দেশই নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরশীল ছিল। কিন্তু সাম্প্রতিক সংঘাত এই সমীকরণে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ইরানের কৌশল ছিল এবার ভিন্ন, একেবারে সরাসরি নয়, পাশ দিয়ে আঘাত। যখন আমেরিকা ইরানের উপরে হামলা চালালো, তখন অনেকেই ভেবেছিল ইরান সরাসরি আমেরিকা বা ইসরায়েলকে লক্ষ্য করবে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেখানেই হামলা শুরু হলো। ইরাক, বাহরাইন, কাতার, এমনকি সৌদি আরবের তেল স্থাপনাও টার্গেট হলো। অর্থাৎ ইরান যেন একটা বার্তা দিল, তোমরা যদি আমেরিকার মিত্র হও, তবে যুদ্ধের আগুন তোমাদের কাছেও পৌঁছবে। এটা ছিল সরাসরি যুদ্ধ নয়, এটা ছিল ভূরাজনৈতিক চাপ। মাত্র 24 ঘন্টায় ভেঙে গেল নিরাপত্তার জাল। মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো অনেকদিন ধরে নিজেদের নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছিল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত। দুবাইকে তারা বানিয়েছে এক ধরনের গ্লোবাল বিজনেস হাব। বিশ্বের ধনীরা সেখানে বিনিয়োগ করছে, বড় বড় কোম্পানি সেখানে অফিস খুলেছে। বিলাসবহুল হোটেল, রিয়েল এস্টেট, পর্যটন, সবকিছু মিলিয়ে দুবাই যেন মধ্যপ্রাচ্যের নতুন অর্থনৈতিক রাজধানী। কিন্তু যুদ্ধের উত্তেজনা মাত্র 24 ঘন্টার মধ্যেই এক নতুন বাস্তবতা সামনে এনে দিল। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে এই পুরো অর্থনৈতিক মডেলটাই বিপদে পড়তে পারে। কারণ বিনিয়োগকারীরা সবকিছুর আগে যা চায় তা হলো নিরাপত্তা। আর যখন হামলার খবর আসে, তখন প্রথম যে প্রশ্নটা ওঠে, এই অঞ্চল কি সত্যিই নিরাপদ? আমেরিকা কেন অবহেলা করলো তাদের মিত্রদের? এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কিন্তু হামলার পরও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের তেল স্থাপনা, বাহরাইনের অবকাঠামো, আরব আমিরাতের নিরাপত্তা পরিস্থিতি সবই চাপে পড়েছে। এতে অনেক বিশ্লেষক বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে শুরু করেছে যে তাদের নিরাপত্তা পুরোপুরি অন্য কারো হাতে তুলে দেওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ। আরেকটা বড় বিষয় আছে এখানে, অনেক আরব দেশ মনে করতে শুরু করেছে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রবিন্দু হলো ইসরায়েল। যখনই বড় সংঘাত তৈরি হয়, আমেরিকার প্রথম অগ্রাধিকার থাকে ইসরায়েলকে রক্ষা করা। এর ফলে অন্য মিত্র দেশগুলো বুঝে নিচ্ছে, নেবার বেলায় আমেরিকা নিচ্ছে দুহাত ভরে, দেবার বেলায় কার্পণ্য। প্রায়োরিটি লিস্টে তারা দ্বিতীয়। এই ধারণা যদি আরো শক্তিশালী হয়, তাহলে বন্ধুত্বের ভেতরে একটা অবিশ্বাস তৈরি হতে পারে। ঠিক এখান থেকেই নতুন একটি প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো কি এখন শুধু আমেরিকার উপর নির্ভর করবে, নাকি তারা বিকল্প শক্তির দিকে তাকাবে? বিশ্ব রাজনীতিতে এখন নতুন খেলোয়াড় এসেছে। চীন মধ্যপ্রাচ্যে কূটনৈতিকভাবে সক্রিয়, রাশিয়া জ্বালানি রাজনীতিতে বড় ভূমিকা রাখছে। এর পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিজেরাও আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। অর্থাৎ বিশ্বটা ধীরে ধীরে মাল্টিপোলার হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমেরিকাই সব সিদ্ধান্ত নিত, কিন্তু এখন সেই সময়টা বদলে যাচ্ছে। সবচেয়ে বড় আশঙ্কা পানি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু তেল নয়, আসল আশঙ্কা হলো বিশুদ্ধ পানি। এই অঞ্চলের অনেক দেশই সমুদ্রের পানি পরিশোধন করে পানযোগ্য পানি তৈরি করে। যদি যুদ্ধের সময় এই পানি সরবরাহ ব্যবস্থার উপরে হামলা হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে। কারণ তখন শুধু অর্থনীতি নয়, মানুষের দৈনন্দিন জীবনও বিপর্যস্ত হয়ে পড়বে। আরেকটা জিনিস খুব লক্ষ্য করার মতো, এই পুরো উত্তেজনার মধ্যে ইউরোপ যেন অদ্ভুতভাবে নীরব। একসময় এমন ছিল, যখনই আমেরিকা বড় কোনো যুদ্ধে জড়াতো, ইউরোপীয় মিত্ররা প্রায় স্বয়ংক্রিয়ভাবে পাশে এসে দাঁড়াতো। ন্যাটো এর ছাতার নিচে অনেকটা একসাথে চলতো তাদের নিরাপত্তা কৌশল। কিন্তু এখন দৃশ্যটা বদলে গেছে। ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ছে, মধ্যপ্রাচ্য জ্বলছে, তবু ইউরোপের বড় দেশগুলো খুব সতর্কভাবে কথা বলছে। সরাসরি যুদ্ধে জড়ানোর মতো কোনো আগ্রহ দেখাচ্ছে না। কেন? কারণ কয়েকটা বাস্তবতা এখন ইউরোপকে অনেক হিসাব করে চলতে বাধ্য করছে। প্রথমত, ইউরোপ ইতোমধ্যেই বড় এক যুদ্ধ রাশিয়া ইউক্রেন এর মধ্যে জড়িয়ে আছে, এবং এই যুদ্ধ তাদের অর্থনীতি, জ্বালানি, বাজার এবং সামরিক বাজেটে বড় ধরনের চাপ তৈরি করেছে।
নতুন আরেকটি সংঘাতে সরাসরি ঢুকে পড়ার ঝুঁকি তারা নিতে চায় না। দ্বিতীয়ত, ইউরোপের ভেতরেও এখন রাজনৈতিক মতভেদ অনেক বেশি। সব দেশ একই অবস্থানে নেই। কেউ কূটনৈতিক সমাধান চায়, কেউ আবার দূরত্ব বজায় রাখতে চায়। আর তৃতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ। ইউরোপ ধীরে ধীরে বুঝতে পারছে আমেরিকার প্রতিটি সংঘাতে অন্ধভাবে জড়িয়ে পড়া তাদের জন্য সবসময় লাভজনক নয়। আর এই পরিবর্তনটাই বিশ্ব রাজনীতির নতুন এক বাস্তবতা দেখাচ্ছে, যেখানে পুরনো জোটগুলো আছে ঠিকই, কিন্তু তাদের ভেতরের সমীকরণ ধীরে ধীরে বদলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আজ একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমেরিকা কি এখনো মধ্যপ্রাচ্যের রক্ষাকর্তা, নাকি মধ্যপ্রাচ্য এমন এক নতুন যুগে প্রবেশ করছে যেখানে কোনো একক শক্তি পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে না। হয়তো সামনে আমরা একটি মধ্যপ্রাচ্য দেখতে যাচ্ছি যেখানে আমেরিকা থাকবে, চীন থাকবে, আর আঞ্চলিক শক্তিগুলোও নিজেদের ভূমিকা বাড়াবে। অর্থাৎ খেলাটা আর একপাক্ষিক থাকবে না। আর এই পরিবর্তনের শুরুটা হয়তো ট্রাম্পের এই যে এডি সিস্টেমের যে মিসাইল গুলো আছে, ট্রাম্পের দেশে তৈরি করার ক্ষমতা, আমেরিকার তৈরি করার ক্ষমতা প্রতিদিন 100 মিসাইল, ইন্টারসেপ্ট মিসাইল যেগুলো 100। আর এখানে কতগুলো দেশ রয়েছে? পুরো একেবারে মধ্যপ্রাচ্যের এতগুলো দেশ রয়েছে। এখন হচ্ছে কি, ইরান এবার করেছে কি, বুদ্ধি করে ইরান ইকোনমিটাকে ধ্বংস করতে চাইছে। আরামকোতে মেরেছে, বড় বড় যেগুলো লাক্সারি হোটেল রয়েছে সেগুলোতে মেরেছে, তারপরে আপনার যেগুলো আপনার ঘোরার জায়গা আছে সেগুলো সমস্ত ধ্বংস করে দিয়েছে। প্লাস নেতানিয়াহু দপ্তরে মেরেছে, দপ্তরে মেরে দেখিয়ে দিয়েছে যে দপ্তরও তোমার নয়, সুরক্ষিত নয়। সিআইএ হেডকোয়ার্টারে মেরে দিয়েছে। করছে কি, ধরুন 100টা সাদা ড্রোন, ওদের নামটা হচ্ছে সাদা ড্রোন 100টা পাঠাচ্ছে, তার সঙ্গে 2টো মিসাইল পাঠিয়ে দিচ্ছে। এবার এডি সিস্টেম যেটা আছে, সে এডি সিস্টেম দেখছে যে এতগুলো আসছে, তার মধ্যে কোনটা ড্রোন আর কোনটা মিসাইল ও তো বুঝতে পারছে না। ও যন্ত্র ও দমদাম করে চালিয়ে যাচ্ছে। 100টার মধ্যে 95টা আটকে গেল একটা দুটো ড্রোন, অথবা একটা ড্রোন একটা মিসাইল গিয়ে পড়লো এর ওপরে, মানে লক্ষ্যবস্তুতে। তার মানে কোনোভাবেই কিন্তু মানে পারছে না। আর দ্বিতীয় হচ্ছে এই সাদা যে ড্রোন, এই ড্রোনটা এই আমাদের ইরান তৈরি করে নিজস্ব প্রযুক্তিতে, পুরোটা ইন্ডিজিনিয়াস। এই ড্রোন ওরা প্রতি মাসে 100 করে বানায়, প্রতি মাসে। এটা কম বেশি হতে পারে, আমি ভুলও বলতে পারি, এটা বেশিও শুনেছি, বেশি হয়, আমি কম করে বললাম। 100টা করে ড্রোন বানায় প্রতিদিন 100টা করে বানায়, প্রতিদিন 100টা করে বানায়। তাহলে মাসে হচ্ছে 3000 ড্রোন, তাই তো হয় নাকি 30,000 ড্রোন হয়? তো যাই হোক, গুণ করে নেবেন যতগুলো হয়। এবার এই ড্রোনের খরচা হচ্ছে $20,000। আর যেটা অ্যান্টিসিপেটরি যে আপনার মিসাইল যেটা আছে, যেটা এডি সিস্টেমে বসানো আছে, অ্যান্টিসেপ্ট করে যেটা, সেটা তৈরি করতে $4 মিলিয়ন খরচা পড়ে। তার মানে এবারেতে একটা $20,000 একটা ড্রোনকে মারতে গিয়ে $4 মিলিয়ন একটা মিসাইল ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অর্থনীতির আমেরিকার সর্বনাশ হচ্ছে। কারণ প্রথমেই বলা হয়েছিল আমি আপনাদের সামরিক অস্ত্র দেবো, এবার সবাই বলছে আর তো 4 দিনের আমাদের বাকি রয়েছে, আমাদের অস্ত্র দাও। এবার এতগুলো দেশ তাদেরকে অস্ত্র দেবে করতে গিয়ে, তার মধ্যে এসে পৌঁছেছে আবার এখানে গ্রিস, ওদিকে আজারবাইজান, এদিকে টার্কি। যদিও টার্কি বলছে যে আমাদের দিকে পাঠায়নি, টার্কির আগেই ওটা ধ্বংস হয়ে গেছে। তাহলে ধ্বংস টার্কি করলো কেন? টার্কিকেই যদি না পাঠায় তাহলে টার্কি কেন ওটাকে ভূপাতিত করলো? প্রশ্ন অনেক রয়েছে। এখন ধীরে ধীরে যুদ্ধ ব্যাপ্তি পাচ্ছে। আমি সকালবেলা একটা খবর করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের এখানে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে ভারত কেন, মোদী কেন চুপ করে বসে আছেন, মোদী কোনো উত্তর দিচ্ছেন না। তাহলে মোদী কি ওয়াশিংটন আর তেল আবিবের কাছে বিক্রি হয়ে গেছেন?
কিন্তু এটা বিক্রি হওয়ার ব্যাপার না। এই যে 5টা দিন মোদী কিন্তু ভেতরে ভেতরে তৈরি হয়েছেন। এখানে কিন্তু অনেক পক্ষ রয়েছে, অনেক পক্ষ জড়িয়ে রয়েছে এখানে। আমি প্রথমেই বলেছিলাম রাশিয়া, ইরান কিন্তু একা নয়, পেছনে আছে রাশিয়া এবং চীন, মেঘের আড়ালে রয়েছে ভারত। তো যাই হোক, আজকে জয়শঙ্কর অফিসিয়ালি ফোন করেছেন আরাগাছিকে ফোন করেছেন। আমি সব দেখাচ্ছি আপনাকে। ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি signed the condolence book at Iran embassy in New Delhi and External Affairs Minister Joy Shankar held talk with Iranian counterpart আরাগাছি। এবারে দেখুন, এই হচ্ছে বিক্রম মিশ্রি, ওপরে দেখুন আমাদের এই ছবি, ধর্মীয় নেতার ছবি যিনি মারা গেছেন, খামেনেই, শোক বার্তায় সই করছেন। আর জয়শঙ্কর তো ফোন করেছেন, ফোনের তো আর ছবি দিয়ে লাভ নেই, ফোন করে কথা বলে নিয়েছেন। এখন ভারতের দুশ্চিন্তা কি? ভারতের দুশ্চিন্তা হলো, আমি যেটা সকালবেলা খবরের কাগজে আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে তেল যেটা আসছে না, সেটা হচ্ছে আপনার ওই হরমুজ প্রণালী থেকে। হরমুজ প্রণালী তো পুরো বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীর উপরে পুরোটাই হচ্ছে গিয়ে ইরানের কবজায়। হরমুজ প্রণালী কতটা, এটা আমি গুগল থেকে বার করেছি। দ্য স্ট্রেট অফ হরমুজ প্রণালী ইজ অ্যাবাউট 104 মাইল, অর্থাৎ 90 নটিক্যাল মাইল। কিলোমিটারে যদি আপনি হিসেব করেন তাহলে 167 কিলোমিটার এটা হচ্ছে লম্বায়। আর উইথ ওয়েট আপনার চওড়ায় ভেরি মানে ভ্যারি করছে, কখনো সরু আছে, কখনো চওড়া হয়েছে। ফ্রম অ্যাবাউট 60 মাইল টু 24 মাইল, তার মানে 52 নটিক্যাল মাইল থেকে 21 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। তার মানে আপনি যদি সমুদ্রের জলের হিসেব করেন, সমুদ্র পথের হিসেব করেন, তাহলে 90 নটিক্যাল মাইল লম্বা আর 21 নটিক্যাল মাইল থেকে 39 নটিক্যাল মাইল অব্দি চওড়া। কখনো চওড়া বেশি হয়েছে, কখনো চওড়া কম হয়েছে। এই হচ্ছে, এটা হচ্ছে গুগল থেকে যেটা আমি বার করেছি, আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখানে পুরোটা লেখা আছে, পজ করে দেখে নিতে পারেন আপনারা। আর এটা হচ্ছে হরমুজ প্রণালী। এই যে কোনা অংশটা দেখছেন, এই যে এখান থেকে গিয়ে এই যে কোনা অংশটা, এইটা হচ্ছে হরমুজ প্রণালীর, এটা হচ্ছে মেন অংশ এই হরমুজ প্রণালী। আপনি যদি এবার এটাকে জুম করেন তাহলে দেখবেন এখানে এই যে সমস্ত দেশগুলো রয়েছে সব কটা হচ্ছে আরব কান্ট্রি। এদের যদি বিরতি হয় তাহলে একমাত্র এই হরমুজ প্রণালী ছাড়া, এই যে স্টেট অফ হরমুজ এখানে লেখা আছে দেখুন, স্টেট অফ হরমুজ, স্টেট অফ হরমুজ ছাড়া এদের বেরোবার কিন্তু কোনো রাস্তা নেই। সব এখান থেকে ঢুকবে, এখান দিয়ে বেরোবে। এই যে বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে ইডেন, আপনার ইডেন উপসাগরে সব এখন জাহাজগুলো লম্বা লাইন দিয়ে রয়েছে। এখন ইরান বলেছে শুধু রাশিয়া এবং চীনের জাহাজ যাবে। ভারতের জাহাজ একটা আসছিল, ভারতের জাহাজের উপরে একটা মিসাইল পড়াতে ভারতের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরেতে আরাগাছি নিজেই ফোন করে বলেন আমরা দুঃখিত, ভারতের জাহাজ আমরা বুঝতে পারিনি, আমরা দুঃখিত, আপনারা আর কোনো জাহাজ পাঠাবেন না। এই যে ভারতবর্ষকে হুঁশিয়ারি দিল আর কোনো জাহাজ পাঠাবেন না, তখনই তো ভারতবর্ষ বুঝে গেল যে ইরান আর ভারতের পাশে থাকছে না, ফলে ইরানকে পাশে রাখতে হবে। তাই ইরানের পাশে এবার গিয়ে দাঁড়ালেন নরেন্দ্র মোদীর দূত এস জয়শঙ্কর,
তিনি ফোন করলেন আরাগাছিকে, এবং বিক্রম মিশ্রি যিনি আমাদের বিদেশ সচিব, তিনি গিয়ে কন্ডোলেন্স পেতে বুকে তিনি সই করে এলেন। তারপরে কূটনৈতিক ইকুয়েশনটা কিন্তু 5 দিন ধরে হচ্ছে, এই 5 দিন ধরে যুদ্ধ চলেছে, এটা নেভার এন্ডিং যুদ্ধ চলবে এখন। তাহলে নেভার এন্ডিং যুদ্ধে তাহলে ভারতবর্ষ তাহলে এখন তেল আনবে কি করে? ভারতবর্ষের জনগণের স্বার্থ দেখতে গেলে ভারতবর্ষকে আগে মানে নিজেকে ঠিক রাখতে হবে। ভারতবর্ষ এমন একটা অবস্থা বেঁচেছে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক রেখেছে, ইরানের সঙ্গেও সম্পর্ক রেখেছে। আমেরিকা কি করছে আমেরিকা বুঝে নেবে। মোট কথা ডোনাল্ড ট্রাম্প ফেসে গেছে, ওই আপনাদের ভাষায় মাইনকার চিপায় পড়েছে ডোনাল্ড